পৃথিবীতে আন্তর্জাতিক বলে কোনো আইন নাই, আন্তর্জাতিক বলে কোনো বিচার নাই। এটা হচ্ছে কিছু শক্তির খেলা। আপনি ওই আশা করবেন যে শক্তির খেলাতে কেউ মানে বিড়ালের মতন থাকবে, মিউ, মিউ করবে। আপনিই বোকা। ইরানের কিছু ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আসলে অনেক দেশেরই নাই। মুসলিম দেশ তো দূরে থাক। ইন্টারেস্টিংও ছিল বাকি দেশের জন্য যে পরমাণু বোমা না থাকলে নাই, শুরু করে দিব। মানে ওই এত হিসেব করে লাভ নাই। মাঝে মাঝে একটু বলেন একটু পাগল হইতে হয়। রাশিয়ার প্রেম, রাশিয়ার হতাশা, রাশিয়ার ভালোবাসা, রাশিয়ার চাওয়া পাওয়া সবকিছু হচ্ছে ইউক্রেন। এবং চীনের প্রেম, চীনের হতাশা, চীনের ভালোবাসা, চীনের স্বপ্ন সব হচ্ছে তাইওয়ান। আমার এখানে 2 জন আমেরিকা সৈন্য বসাই দিলেন, আমি ওয়াশিংটনের বিরুদ্ধে কি লড়াই করতে দেবো? এখানেই তো মেরে ফেলবে। তো আমি তো আসলে স্বাধীন না। আপনি যদি আশা করেন যে আমি কেন স্বাধীনের মতন কথা বলছি না, আসলে এক্সপেকটেশনটাই একটা রং এক্সপেকটেশন। সুপ্রিয় দর্শক, ইরান রেডিওর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বিশ্লেষক জনাব মুহাইমিন পাটোয়ারি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে ১২ দিনের যুদ্ধ শেষ হলো ইসরায়েল এবং ইরানের। তারা তো আসলে আমরা দেখি যে এই যে ধরেন তারা কথা দিয়ে কথা রাখে না, একটা লিখিত যুদ্ধবিরতি চুক্তি তারা লঙ্ঘন করে। তারা তো এই কাজটা করেই, এমনকি আমরা দেখি যে আন্তর্জাতিক আইনের কিন্তু তোয়াক্কা করে না ইসরায়েল। আ কেন? তাদের শক্তিটা আসলে কোথায়? আন্তর্জাতিক আইন কার তৈরি? পশ্চিমাদের। ওটা তো আন্তর্জাতিক আইন না। যার হাতে আইন তৈরি সে আইন ভঙ্গ করবে, সে আইন বদলাবে, এটাই তো নিয়ম। আমরা যখন ছোট ছিলাম ব্যাট বল যদি আমার হতো, কি করতো? কোন দিকে গেলে কি হবে না হবে, কোন দিকে ৪ ছক্কা হবে আমরাই বানাইতাম। আবার যখন মনে হতো এটা আমার সুবিধা না, তখন বলতো নাই এখন থেকে আইন চলবে না, এখন থেকে নতুনভাবে এভাবে সিস্টেম হবে। সো ওইটার উপর ভরসা করা তো আসলে বোকামি। আপনাকে তো আপনার ব্যা দিকটাই দেখতে হবে, তাই না? আপনি আশা করছেন সে তার আইন মেনে খুব ভদ্র হয়ে চলবে, লক্ষ্মী হয়ে যাবে, মানে খুব কথা দিয়ে কথা রাখবে। কেন? আমার যদি শক্তি থাকে কথা ভঙ্গ করার, আমার যদি শক্তি থাকে আইন বদলানোর, কেন মানব? কার জন্য? সুতরাং এ ধরনের আশা করা এবং এ ধরনের vocabulary আসলে আমার অপছন্দ। পৃথিবীতে আন্তর্জাতিক বলে কোনো আইন নাই, আন্তর্জাতিক বলে কোনো বিচার নাই। এটা হচ্ছে কিছু শক্তির খেলা। তো আপনি ওই আশা করবেন যে শক্তির খেলাতে কেউ মানে বিড়ালের মতন থাকবে, মিউ, মিউ করবে। এটা আপনিই বোকা। যদি এরকম কোনো আশা করেন এবং মনে করেন যে অন্য কেউ ভদ্র হয়ে থাকবে। কারণ আপনি বিড়াল হচ্ছেন সেটা আপনার বোকামি। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আমরা যখন দেখলাম যে আমেরিকা ধারাবাহিকভাবে ইরানের সাথে আলোচনা করছিল। তখন হঠাৎ করে দেখলাম যে ইসরায়েল আক্রমণ করে বসলো। মানে যুদ্ধ শুরু করে দিল। পরক্ষণে দেখলাম কিন্তু আমরা হঠাৎ করে যুদ্ধ শুরু করে ইরান একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। পরবর্তীতে খুব দ্রুতই দেখলাম আমরা তারা কামব্যাক করলো এবং পরবর্তীতে তেল আবিবকে কিছুটা নাকানি চুবানি দিয়েছে ইরান। এই যে হঠাৎ করে আক্রমণ এবং খুব দ্রুত কামব্যাক করা, ইরানের শক্তিটা আসলে কোথায়? ইরানের শক্তি তো বেশ কয়েকটা জায়গায়। ইরানের কিছু ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আসলে অনেক দেশেরই নাই। মুসলিম দেশ তো দূরে থাক। প্রথমত সে ডলার সিস্টেমের বাহিরে। কেমন? ধরা যাক বাংলাদেশের বা ইন্ডিয়া বা চীনও যদি বলে যে আমি একটা কিছুতে করতে যাবো আর আমেরিকা বলে আমি তোমাকে স্যাংশন মারবো। সাথে, সাথে কিন্তু প্রচণ্ড মানে একটা আতঙ্ক তৈরি হয় এবং ভয় পেয়ে আমেরিকার কথা অনুযায়ী চলার চেষ্টা করা হয়। কারণ এটা অনেক বড় কিছু। ডলার স্যাংশন অনেক বড় কিছু। তো এটা ইরান অলরেডি খেয়ে গেছে। খেয়ে প্রায় ১০ বছর পার হয়ে গেছে। সে অভ্যস্ত এটা মানে এটা এই অস্ত্রটা তার এগেইনস্ট এ কাজে লাগছে না। সো ডলার সিস্টেমের বাহিরে সে তার নিজস্ব সিস্টেম দাঁড়া করায় ফেলছে। এটা হচ্ছে কি যে তার একটা শক্তি। আরেকটা শক্তি হচ্ছে তার প্রযুক্তি নিজের। তো অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলা দেখা যায় যে আমেরিকা থেকে অস্ত্র কিনেছে। সেই সফটওয়্যারগুলো আমেরিকার তার যে রাডার সিস্টেম, জিপিএস সিস্টেম ব্যবহার করছে। তারপর হচ্ছে গিয়ে যে আমেরিকার সাথে কোলাবোরেশন আছে, আমেরিকার সাথে ট্রিটি আছে। এর ফলে তার আসলে অস্ত্রের উপর নিজস্ব প্রযুক্তির উপর স্বাধীনতা থাকে না। এই জায়গাটা থেকে ইরান স্বাধীন ছিল। তো তার হচ্ছে কি যে যা কিছু আছে সম্পূর্ণ নিজের এবং এটার জন্য কারো সাথে জবাবদিহির বা কারোর মানে অস্ত্রের যে আমি এখান থেকে নিউ ইয়র্ক থেকে সুইচ টিপ দিব ইরানের অস্ত্র আর চলবে না। এরকম কোনো ব্যবস্থা ছিল না। সো অস্ত্রের দিক থেকে স্বাধীনতা ছিল। তৃতীয়ত ইরানের অন্যতম একটা ব্যাপার হচ্ছে সলিডারিটি। এটা হচ্ছে পার্সিয়ান যেই সংস্কৃতি, পারস্য সংস্কৃতির একটা অংশ যে
বহিরাগত আক্রমণ যখন করে জাতি সব এক হয়ে যাওয়া শুরু করে। মনে করেন যে কথার কথা বাংলাদেশের বিগত সরকারে ধরা যাক সরকার অনেক অত্যাচার করছে, খারাপ ইত্যাদি। এমন সময় আমেরিকা বাংলাদেশে এসে বলল যে, "তোমাদের সরকার খারাপ, এই সরকারকে আমরা উৎখাত করব, তোমাদের দেশে গণতন্ত্র করব।" হতেই পারে যে বাংলাদেশের অনেক মানুষ রাস্তা ক্লিয়ার করে দিয়ে বলল, "আসো, আসো।" খুব খুশি হয়ে যাবে। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি আমার দেশে গণতন্ত্র আছে কি নাই, আমার দেশে কে ডিক্টেটর না এটা আমার বিজনেস। তুমি বাহির থেকে সেখানে ক্ষমতা দেখাতে পারবা না। কথার কথা আমার পরিবারে সমস্যা চলছে। কেউ বাহিরের বাসার একটা লোক এসে যদি আমার স্ত্রীকে পিটাইতে আসে যে, "তোমার স্ত্রী খারাপ একটু এটা তো আমারই জন্য মানে তো এই জায়গাতে পরিবার যে এক হয়ে যাইতে পারা এবং ন্যাশনাল লেভেলেও বাহিরের আক্রমণ আসলে নিজেদের যা ডিফারেন্স থাকা থাকুক, এক হয়ে যাব এবং ওইটাকে সম্মিলিত প্রতিহত করব। এই সংস্কৃতিটা ইরানের ইরানে রক্তে আছে। আফগানদের মধ্যেও আছে। কয়েকটা জাতির মধ্যে আছে এবং এই জাতিগুলাকে আসলে পরাজিত করা একটু কঠিন হয়ে যায়। এটা একটা অন্যতম একটা শক্তি যে আমাদের ন্যাশনাল ইউনিটি তৈরি হয় যখন আমরা শত্রুর আক্রমণ হই। আর এই ৩ টাকে আমি মূল ধরবো। একটা হচ্ছে ডলার সিস্টেম থেকে বের হওয়া, নিজস্ব প্রযুক্তি আর ন্যাশনাল ইউনিটি। আরো বেশ কিছু তার আ শক্তির জায়গা আছে। তো সারা বিশ্বব্যাপী যত শিয়া পকেট আছে, তাদের জন্য ইরানের টিকে থাকা, নিজের টিকে থাকা অনেকটা অ্যালাইনড হয়ে গেছে। মনে করেন মনে করেন যে সারা বিশ্বব্যাপী ভারতের নাগরিক আছে বা হিন্দু কমিউনিটি আছে। ভারত যদি ধ্বংস হয়ে যায় তাদের কিন্তু নিজস্ব অস্তিত্ব প্রশ্ন চলে আসে। তো তারা তাদের সবটা দিয়ে কি চাবে? ভারত যেন টিকে থাকে, ভারত যেন ভালো থাকে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে আমার যেই শিয়া কমিউনিটি গুলা আ আমার বলতে মানে পৃথিবীতে যে শিয়া কমিউনিটি গুলো আছে এবং বিশ্বব্যাপী তাদের সবার কিন্তু অস্তিত্ব এবং ইরানের রাষ্ট্রের অস্তিত্ব ২ টার সাথে কি একটা কানেকশন আছে। সো ফলে তারা একটা অনেক বড় কমিউনিটির একটা আইডেন্টিটির জায়গা তৈরি করতে পারছে যেটা হয়তো আমাদের বাংলাদেশের ওইভাবে নাই, অত বিস্তৃত নাই। সো একই সাথে রিলিজিয়াস আইডেন্টিটি জায়গা থেকে সে একটা পাওয়ার পাইছে। তো এই বেশ কিছু কারণে সে হচ্ছে কি যে আপনার মানে একটা শক্তিশালী পর্যায়ে ছিল। আমরা একটু মানে অস্ত্রের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আ যেহেতু আমরা দেখেছি যে শেষের দিকে মূলত তেল আবিবকে অনেকটা নাকানি-চুবানি খাইয়েছে ইরান। তাদের মিসাইলের যেই শক্তিটা, সেটা নিয়ে এসে আপনি কিভাবে দেখছেন? মানে ইরানের তো অস্ত্রের যেই শক্তিটা, হ্যাঁ, প্রযুক্তি যেটা বলছিলাম। প্রযুক্তি। তো ইরানের আ মিসাইলের ব্যাপার হচ্ছে কি, ইরান হচ্ছে সবসময় কিন্তু দেখা গেল ইসরায়েল জুজুর আ উম বিরুদ্ধেই আসলে নিজের রাষ্ট্রের সবকিছু সাজাচ্ছে। সো সেইজন্য বহু আগে থেকে সে বিভিন্ন মিসাইলগুলা মাটির বহু নিচে আ মানে মিসাইল সিটি যেগুলাকে বলে বা অস্ত্রের গুদাম, আমি সেটাই সেখানে বলছিলাম যে রেখেছে। দ্রুত কিভাবে এত কামব্যাক করল? নিশ্চয়ই তাদের দীর্ঘদিন ধরে তাদের এই প্রস্তুতিটা ছিল আসলে নিশ্চয়ই। প্রস্তুতি তো এগুলা তো মনে করেন যে মাটির নিচে আমি একটা গর্ত করব। এটা কত মিটার নিচে হইতে হবে, এটাতে কি পরিমাণ অ্যামিনিশন থাকতে হবে। এগুলো তো আমি ১২ দিনে করতে পারি না। এগুলো করতে ১২ বছর লাগে। তারপর হচ্ছে কি যে একটা মিসাইল তৈরি করা। মিসাইলের যে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে কি যে মিসাইলের যে জ্বালানি, যে ইঞ্জিন এগুলা একেকটা তৈরি করার জন্য একেকটা দেখা যায় কি যে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট লাগে। এগুলা যে কেমিক্যাল কোনটা কোন রেশিওতে দিবে, কোনভাবে মিসাইল ফার্স্ট ফেজ এ কি হবে, সেকেন্ড ফেজ এ কি হবে। তারপর হচ্ছে কি যে আপনার আ ওই পাশে যখন অ্যান্টি মিসাইল আসবে সেটাকে ফাঁকি দেওয়ার জন্য কি করতে হবে? মিসাইলের সাথে যে রাডার সিস্টেম, গাইডেড সিস্টেম এই সবকিছু তৈরি করার জন্য মানে একটা হোল ও সেট অফ ইন্ডাস্ট্রি লাগে। তো এগুলো তো একদিনে হয় নাই, হয়ও না। তো এখন ইরানের নিজস্বটা আছে। যে অনেক দেশেরই হচ্ছে কি যে এর থেকে একটু, ওর থেকে একটু করে কোন রকম করে পৃথিবীর খুব কম দেশের হচ্ছে যে একদম নিজস্ব ফুল নিজস্ব সেট আছে। সিস্টেমটা। তো এই ফুল সেটটা তৈরি তো হয়েছে তো একদিনে না। এটা তো ইরান তো স্যাংশন আছে বছরের পর প্রায় ৫০ বছর ধরে কোন না কোন রকম স্যাংশন আছে। মিসাইলের উপর স্যাংশন তো দীর্ঘদিন ধরে চলে আসতেছে। তো এই যে দীর্ঘদিন চলে আসতেছে তো তখন বাধ্য হয়েই এই সিস্টেম তৈরি করতে পেরেছে। তো এখন যেহেতু তার নিজস্ব জিনিস আছে এবং তার নিজস্ব আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আছে। তার উপরে হচ্ছে কি যে মানে নিজস্ব বিজ্ঞানী আছে। ধরা যাক একটা মিসাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেল। তো এখন আমি বিজ্ঞানী না, আমার টেকনিক্যাল সাপোর্ট নাই। সো এই অবস্থাতে তো আমি ২ দিনের মধ্যে এটা রিকভার করতে পারি না। সো আমার যখন হচ্ছে কি যে ফুল টিম আছে তো এই জিনিসগুলা ইজিলি আরকি ফিক্স করে ফেলা যায়। মনে করেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কথাই যদি বলি, আমাদের কিন্তু পুরা শিল্পটা একদম হোল সেট আছে। তো দেখা গেল যে একটা গার্মেন্টস একটা অংশ নষ্ট হয়েছে। খুব দ্রুতই সে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবে। তো অ ১২ দিনে তো আসলে অনেক অল্প সময়। কথায়, কথায় এটা যদি ১ বছরও চলত তাহলে দেখতেন যে নিজস্ব শিল্প কারখানার মধ্যে দিয়েই তার মেরামত সিস্টেম বা এগুলো সব তৈরি হয়ে যেত এবং এটার জন্য যে খুব বেশি মানে
অন্যের উপর নির্ভরশীল হতে হতো তা কিন্তু না। তো এই যে তার যে ইকোসিস্টেমটা আছে, ডিফেন্স ইকোসিস্টেম, তো সেইটা ও আসলে বলব তো অলরেডি বলেছি এটা একটা মানে শক্তির কারণ। তো এই প্রস্তুতিটা আসলে সমস্যা হচ্ছে অন্যান্য দেশে তেমন নাই। যেমন আমরা ১৯৬৭ সালে দেখেছি যে মিশর বলা যায় কি যে একদিনে হেরে গেছে। ৬ দিন যদিও যুদ্ধ চলে, একদিনে তার হচ্ছে কি যে বিমানগুলো এমনভাবে রেখে দিল মনে যেন সে জেনেভা বিমানবন্দরে মানে সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় যুদ্ধ বিমান রেখেছে। তো ইসরায়েল বিমানগুলো ঘুরে এসে একদিনে শেষ করে দিছে। আমরা যেমন ইরাকের ক্ষেত্রে দেখেছি যে সাদ্দাম হোসেনের সময় তখনও কিন্তু তার যে আ এয়ার পাওয়ার ওই কুয়েতে যখন আক্রমণ করল ১৯৯১ খুব সম্ভবত, খুব দ্রুত শেষ করে দিছে। তো বর্তমানে যুদ্ধগুলো যেটা হয় যে আসলে তো ফার্স্ট এ তো এয়ারে এয়ার টু লড়াইটা হয়। এয়ার তো এয়ার শক্তিশালী সুপিরিয়রিটি লড়াইটা হয়। তৈরি করার আগ পর্যন্ত যে ক্ষয়ক্ষতিটা ম্যাসিভ হইতে থাকে। তার একজন জিতে যায় তো ইরানের আকাশটার লাস্টের দিকে ইসরায়েল অনেকটা প্রায় দখল করে নিতে কিন্তু আমরা পেরেছিল। শুরুর দিকে দেখলাম কিন্তু আসলে তারা শুরুর সময়ে তাদের প্রস্তুতি কিন্তু ছিল না। যদিও হঠাৎ করে আক্রমণ করেছে কিন্তু ইরান তো একেবারে মানে আকাশ প্রতিরক্ষাটা একেবারে কিন্তু অনেকটা আ প্রকাশ পেয়েছে শুরুর দিককার হামলা। এটা আমরা কিন্তু দেখতে ইরানের পেয়েছি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে এটা তো মানতেই হবে যে ইসরায়েলের মতন তো কখনোই না। এখন ব্যাপার হচ্ছে ইসরায়েলের যে টেকনিক্যাল সাপোর্ট, ইসরায়েলের যে ম্যাটেরিয়াল সাপোর্ট, এটা সারা বিশ্বের বেস্ট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার এর কম্বিনেশন। ইরান নিজে একা। তো এখন এটা তো কখনোই সমান হতে পারবে না। আর ইসরায়েলের যে বিমান F আ 35 সেটা কত মানে ১৪ টা মনে হয়। আমি আবারও একটু দেখা উচিত। রাষ্ট্রের সম্মিলিত ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার এর কালেকশন। এটার একেকটা পার্ট একেকটা দেশ তৈরি করে। যেই দেশ যেই পার্টের সেরা সে সেটা তৈরি করে। সো এটা হিউম্যান ইনজিনিউইটি র একটা কম্বিনেশন। এটার সাথে তো আসলে ইরান জাস্ট একটা উদীয়মান একটা শিল্প এটা সম্ভব না। এবং আমরা দেখেছি যে লাস্টের দিকে ইরানের আকাশটা ইসরায়েল প্রায় দখল করে ফেলেছিল। বলে ফেলেছে। কিন্তু ওর যে গোপন মিসাইল যে অ্যামিনিশন গুলো এত আছে সেটা যে শক্তিশালী এত কাজে দিবে, কাজে দিবে। সেটা যে এত কাজে দিবে এবং শেষ এবং পর্যন্ত এত ভ্যারাইটি মিসাইল আছে যে এত হ্যাঁ, রকমের ফাঁকি দেওয়া যায়। তো এটা আসলে সারা দুনিয়ার জন্যই বেশ একটা চমক ছিল। চমক ছিল। এক্সাক্টলি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইসরায়েলের যে একটা ব্লাফ ছিল যে তার আকাশ দুর্ভেদ্য সেই ব্লাফ নষ্ট হয়ে গেছে। সো এখন এবং আসলে আমরা দেখি যে হুম, শেষ দিকে কিন্তু ধরেন আমেরিকা কিন্তু অনেকটা তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাবটা নিয়ে আসলো এবং তারা মোটামুটি কার্যকর করা করলো। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি ইরান কিন্তু নিজে থেকে যুদ্ধবিরতির কথা বলেনি। তাই তো? কিন্তু হঠাৎ করে আপনি কি মনে করেন? কেন আমেরিকা তড়িঘড়ি করে ১২ দিনের শেষের দিকে এসেই তারা যুদ্ধবিরতির বিষয়টা টেনে নিয়ে আসলো? এটা এটা কি তো তেল আসলে আবিবের যে ভিতরের প্রতিরক্ষা ব্যবস্থা না শেষ হয়ে ব্যাপার যাচ্ছিল হচ্ছে এই কারণে কি? আপনি কি কিছু তথ্য হচ্ছে আপনাকে দেওয়া হয়। কিছু তথ্য আপনার সামনে আছে। অনেক তথ্য আপনাকে কখনোই দেওয়া হবে না। তো ওইটা আমরা বাহির থেকে আপনি যেটা বললেন সেটা আমরা ধারণা করছি যে তেল আবিবের যেই প্রতিরক্ষা রকেটের যেই ব্যবস্থা, রকেট মানে মিসাইল ডিফেন্স আয়রন সিস্টেমের যে ডোম, ওই আয়রন ডোম রকেটগুলা একদম শেষ হয়ে আসাতে সে শেষ। রেশনিং শুরু করেছিল। যে কিছু এলাকায় মিসাইল আসতে গেলে সে চুপ করে বসতে। কারণ ওই পরিমাণ তার প্রতিরক্ষা না করতে গেলে দেখা গেল যে আরো ক্ষতি হয়। আর ইরানের হাতে কতগুলো মিসাইল আছে এটাও কিন্তু আসলে আমরা জানি না। প্রেডিক্ট করতে তো পারেনি। এখন হতে পারে যে আমেরিকা নিজে বা ইসরায়েল নিজেও চিন্তা করছিল হয়তো তার কাছে আর অনেক আছে, আমি পারব না। এটা একটা। আবার হতে পারে ইরানও এমন একটা ভান দেখাইছে যে অনেকগুলো আছে। আসলে তো তারও নাই। বললাম আরকি। এটাই তো হচ্ছে কি যে যুদ্ধের খেলা। যে আপনাকে রণকৌশল। এমনভাবে দেখতে হবে যেন আপনি আপনি কোনো ইনফিনিট পাওয়ার আছে। তো সে ভয়েই এখন এটা আ আসলে বাহির থেকে বলা তো মুশকিল। তো যেহেতু ইসরায়েল বা